আপনি কি জানেন ভারতীয় র প্রতিষ্ঠার পেছনে ব্রিটিশদের হাত ছিল? কিভাবে র এজেন্টদের তথ্য গোপন রাখা হয়? কত বেতন পান একজন র এজেন্ট? চলুন আজ জানাবো সবকিছু। এশিয়া মহাদেশে যে কটি গোয়েন্দা সংস্থা আছে তার মধ্যে অন্যতম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা সংক্ষেপে R&AW অথবা র। 1968 সালের সেপ্টেম্বর মাসে এই সংস্থাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও এর প্রতিষ্ঠার পেছনে আছে লম্বা ইতিহাস। ব্রিটিশ শাসন আমলে জামালপুরের জঙ্গলে এমন কিছু ডাকাত ছিল যারা হঠাৎ করে আক্রমণ করত আর খুব দ্রুত জঙ্গলে গায়েব হয়ে যেত। এই পরিস্থিতি মোকাবেলার জন্য ব্রিটিশ সরকার একটি ডিপার্টমেন্ট বানায় যার নাম ছিল ঠাগি অ্যান্ড ডাকাতি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের লোকেরা জামালপুর এরিয়ার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠাতেন। তারা কৌশলে নিজেদের কিছু লোকও ডাকাতদের সঙ্গে মিলিয়ে দিতেন। এর ফলে খুব অল্প সময়ে ব্রিটিশ সরকার ওই এলাকাকে ডাকাত মুক্ত করতে সক্ষম হয়। এই ঘটনা দিয়ে ব্রিটিশরা গোয়েন্দার প্রয়োজনীয়তা বুঝতে পারে। ফলে তারা ভারতের স্বাধীনতাকামীদের দমনের জন্য আরেকটি এজেন্সি গঠন করে যার নাম ছিল সেন্ট্রাল স্পেশাল ব্রাঞ্চ বা সিএসবি। এই এজেন্সিতে ঠাগি অ্যান্ড ডাকাত ডিপার্টমেন্টের অফিসারদের ট্রান্সফার করা হয়। আস্তে আস্তে কিছু ক্রিমিনাল কেসও এই ব্রাঞ্চে যোগ করা হয় এবং 1904 সালে এর নাম হয় সেন্ট্রাল ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বা সিসিআইডি। তার 2 বছর পর এই ডিপার্টমেন্টের নাম বদলে হয় ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি। এভাবে যখন তারা ইন্টেলিজেন্সের সুবিধা পেতে থাকে তারা মিলিটারি ইন্টেলিজেন্স বা এমআই নামে আরেকটি আলাদা ডিপার্টমেন্ট বানায়। ইংরেজরা যখন ভারতবর্ষ ছাড়ে তখন সব কিছুর মতো এই ডিপার্টমেন্টগুলো ট্রান্সফার করা হয়। এর প্রক্রিয়ায় তারা আইবি ইন্ডিয়াকে এবং এমআই পাকিস্তানকে দিয়ে যায়। ইংরেজরা আইবি এর সকল তথ্য ধ্বংস করে দেয় আর কিছু নিজেদের সঙ্গে নিয়ে যায়। এমনকি কোনো ইনফরমারের তথ্য তারা ইন্ডিয়াকে দেয় না। ফলে আইবিতে ইন্টেলিজেন্সের কমতি দেখা দেয়। প্রথমে আইবি ইন্ডিয়ার ভেতরের বিষয়গুলোতে কাজ করত, কিন্তু পরবর্তীতে হিম্মত সিং কমিটির রিকমেন্ডেশনে আইবি ইন্ডিয়ার ভেতরে এবং বাইরে 2 জায়গাতেই কাজের দায়িত্ব পায়। সাল 1962। 28 অক্টোবর ভারত চীন যুদ্ধ শুরু হয় এবং এ যুদ্ধে ইন্ডিয়া হেরে যায়। কিন্তু এই পুরো যুদ্ধে আইবি চায়নার কোনো পদক্ষেপই ধরতে পারেনি। ইন্ডিয়া এ যুদ্ধে তার বিমান বাহিনীকে কাজে লাগায়নি, কারণ তাদের মনে হচ্ছিল তারা বিমান বাহিনী কাজে লাগালে চায়নাও হয়তো লাগাবে, যাতে যুদ্ধের ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে। কিন্তু আসলে চায়না যে এলাকা থেকে যুদ্ধ পরিচালনা করছিল ওই এলাকায় চায়নার কোনো বড় এয়ার বেস অথবা এয়ারক্রাফটের ব্যবস্থাই ছিল না। কিন্তু এ তথ্য আইবি ইন্ডিয়াকে দিতে পারেনি, ফলে ইন্ডিয়া যুদ্ধে হেরে যায়। এই ঘটনার পর আইবিকে আরও আধুনিকায়ন করা হয়, কিন্তু 1965 সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হয় এবং আইবি আবারও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়। সাল 1966। ইন্দিরা গান্ধী পিএম হন। পিএম হয়েই তিনি দক্ষ অফিসার আর.এন. কাউকে বৈঠকে ডেকে একটি নতুন গোয়েন্দা সংস্থা গঠনের কথা বলেন, যার পুরো নজরদারি থাকবে ইন্ডিয়ার বাইরে। এই বৈঠকের পর আর.এন. কাউ 2 মাসের মধ্যেই একটি সংস্থার ব্লুপ্রিন্ট তৈরি করেন এবং ইন্দিরা গান্ধীকে দেখান। তিনি তাতে অ্যাপ্রুভাল দেন। এ সময় সেখানের ক্যাবিনেট সেক্রেটারি ডিএস জোশী উপস্থিত ছিলেন, যিনি এ সংস্থার নাম প্রস্তাব করেন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সংক্ষেপে R&AW, যা আমরা র নামে জানি। এরপর থেকে আইবি এর ইন্ডিয়ার বাইরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আর.এন. কাউ R&AW এর নিয়ম নীতিতে যুক্ত করেন যে র এজেন্ট যারা ভারতের বাইরে কোনো মিশনে যাবেন তাদের নাম কোনো কাগজপত্র বা নথিতে লেখা যাবে না। তাদের নাম কেবল স্মরণ রাখতে হবে। এমনকি র সদর দফতরে কোনো ডেজিগনেশনও ছিল না। যারা সিনিয়র অফিসার তাদেরকে সেক্রেটারি বলা হতো এবং যারা তাদের আওতায় কাজ করতেন তাদের আন্ডার সেক্রেটারি বলা হতো। র এজেন্টদের প্রশিক্ষণ শেষে তাদের বাইরের দেশগুলোতে পাঠানোর দায়িত্ব দেওয়া হয় ফরেন সেক্রেটারি টি.এন. কৌলকে। তিনি ইন্ডিয়ার বাইরে যেসব জায়গায় তাদের এমবাসি ছিল সেগুলোতে ফেক ভ্যাকেন্সি তৈরি করান এবং চাকরির নাম করে নতুন পরিচয়ে এজেন্টদের দেশের বাইরে পাঠান।
মাত্র 250 জন লোক এবং 2 কোটি রুপি বাজেট নিয়ে রয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে বিভিন্ন দেশে রয়ের অসংখ্য এজেন্ট রয়েছেন, যার সংখ্যার কোনো তথ্য তারা প্রকাশ করে না। এমনকি একজন নিয়োগপ্রাপ্ত এজেন্ট তার বন্ধু বান্ধব এমনকি পরিবারকেও তার এজেন্ট হওয়ার কথা জানানোর অনুমতি পান না। মিশনে প্রেরিত প্রত্যেক এজেন্টের একটি কোড নেম থাকে এবং তাদের নতুন নাম পরিচয়ে ভিন্ন দেশে পাঠানো হয়। ইন্ডিয়ার ভেতরে তার আসল নাম পরিচয়ের কাগজপত্র অতি গোপন রাখা হয়। একজন এজেন্ট কত বেতন পান তার কোনো সঠিক তথ্য পাওয়া যায় না, তবে তারা সাধারণত 80,000 থেকে 1,30,000 রুপি বেতন পেয়ে থাকেন। সাথে থাকে বিদেশ যাত্রার ভাতা, সাহসিকতা ভাতা ইত্যাদি। একজন এজেন্টের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং রহস্যে ঘেরা। ভিডিওটির দ্বিতীয় অংশে জানব এজেন্টদের নিয়োগ এবং তাদের কার্যপদ্ধতি সম্পর্কে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এর একটি বিশাল ভূমিকা ছিল। 1975 সালের 15ই আগস্টের হামলার খবরও খোদ প্রধান শেখ মুজিবকে জানান। সেই ইতিহাসও জানব ভিডিওটির পরের অংশে। আজ এই পর্যন্তই। সঠিক এবং নির্ভুল তথ্য পেতে তথ্যগুচ্ছের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।